হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 7-এর রায়োমাটির প্রশ্নবিচিত্রা থেকে আমরা পরিবেশের যেটা 16 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব। তোমাদের থার্ড সেমেস্টার পরীক্ষা অনেক স্কুলেই স্টার্ট হয়েছে সবেমাত্র, আবার অনেক স্কুলে নভেম্বর মাসের শেষ দিকে স্টার্ট হবে। যাই হোক, পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা যত সম্ভব অনেক স্কুলেই সাধারণত হয়নি। তোমরা যারা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার আগের যে সেটগুলো আমরা সলভ করে দিয়েছি 1 থেকে 15 পর্যন্ত, যারা দেখনি অবশ্যই দেখে নিও। এছাড়া আমরা থার্ড সেমেস্টার পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের সাজেশন প্রোভাইড করেছি, গণিতের সাজেশন দিয়েছি। যারা দেখনি সাজেশনের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, তার কারণ সাজেশনের ক্লাস থেকে আমাদের এর আগের প্রত্যেকটা টার্মে, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে যেমন আমরা কমন দিয়েছিলাম, এবারও কিন্তু তোমরা কমন পাবে। অবশ্যই পরীক্ষার আগে সময় থাকতে তোমরা ক্লাসগুলো মানে সাজেশনের ক্লাসগুলো দেখে নিও। দেখো, ফিজিক্যাল সায়েন্স সলভ করবো। প্রথমে এসআইতে তাপের একক হচ্ছে জুল এবং সিজিএস একক বললে আমরা লিখবো ক্যালোরি। আলোকরশ্মি প্রতিফলক তলে লম্বভাবে আপতিত যদি হয়, লম্বভাবে আপতিত হলে মানে অভিলম্ব বরাবর, তখন আপতন কোণ 0 ডিগ্রি, আর আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়, তাই জন্য প্রতিফলন কোণ 0 ডিগ্রি। আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে, ধরো উপরটা রয়েছে ঘন মাধ্যম, ওপরটা রয়েছে আমার ঘন মাধ্যম, নিচেরটা রয়েছে লঘু মাধ্যম। যদি ঘন থেকে, ধরো ঘন থেকে আমার লঘুতে যাওয়ার কথা এরকমভাবে, কেমন ঘন থেকে লঘুতে গেলে কী হবে, অবিলম্ব থেকে দূরে সরে যায়। অবিলম্ব থেকে দেখো দূরে সরে গেল, এটা অবিলম্ব, সেখান থেকে দূরে সরে গেল, এরকমভাবে যাওয়ার কথা দূরে সরে গেছে। তাহলে এখানে আপতনের থেকে প্রতিসরণ কোণের মানটা বেশি, প্রতিসরণ কোণটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা কী হয়, বড় হয়। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কী হবে, 0। সমবেগ মানে বস্তুর বেগ কিন্তু কখনোই বাড়ছে না, তাই না? তাহলে এখানে ত্বরণটা 0। এসআইতে বলে একক নিউটন, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সিসা মানে লেড, তার চিহ্ন হচ্ছে পিবি, ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। ফেরিক অক্সাইড যৌগ, ফেরিক অক্সাইড মানে হচ্ছে Fe2O3। তাহলে আয়রন 3টে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাই তো? তাহলে আয়রনের যোজ্যতা এখানে কিন্তু 3, কেমন? আয়রনের যোজ্যতা 3, আয়রনের যোজ্যতা হচ্ছে 3, সেটা অক্সিজেনের নিচে, অক্সিজেন যোজ্যতা 2, সেটা আয়রনের নিচে বসে, তাই না? ইন্টারচেঞ্জ হয় যোজ্যতা মানে সংকেত লেখার সময়। পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে KClO3। খাবার সোডা জলীয় দ্রবণ, এটা খাবার সোডা মানে সেটা ক্ষারীয় প্রকৃতির ক্ষার হয়, তার মানে সেটা হচ্ছে মানে 7-এর কিন্তু কম। আচ্ছা, ক্ষার হলে যেহেতু 7-এর বেশি হয়, 7-এর কম নয়, 7-এর বেশি হবে আনসার, কেমন? 7-এর যদি কম হয় লেস দ্যান 7, 7-এর কম মানে সেটা আম্লিক, 7-এর সমান মানে প্রসম, আর 7-এর থেকে যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে ক্ষারীয়, তাহলে 7-এর থেকে বেশি। আপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, রক সল্ট বলা হয় এখানে বিট লবণকে। এরপর শূন্যস্থান পূরণ, সূচিসূত্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিকৃতি তৈরি হয়। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। এসআইতে কার্যের একক যেটা, সেটা হচ্ছে জুল। 1 জুল মানে হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার। এটা কেন হলো, তার কারণ আমরা জানি কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, F ইন্টু ডি। তাহলে এখানে F বলের একক, এসআই একক নিউটন, ডি মানে সরণ বা দূরত্ব, যা হোক তার একক হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার। টিনের যেটা চিহ্ন সেটা হচ্ছে SN, কেমন? স্ট্যানাম। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে Al2O3। পটাশিয়ামের আয়োডিনের যোগান দিতে নুনের প্রয়োজন মতো কি মেশানো হয়, পটাশিয়াম আয়োডেট মানে KiO3। ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এরপরে এখানে লিন তাপ কাকে বলে, এবং 1 মিনিট, টেক্সটে নেই, লিন তাপ কাকে বলে, টেক্সটে আছে কিন্তু সেখানে আমাদের জিনিসটা মানে সংজ্ঞাটা বানিয়ে লিখতে হবে। আমি ছায়া থেকে দেখাচ্ছি, দেখো এখানে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তবে ওই পদার্থের যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনে লিন তাপ বলে। মানে কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ ওই বস্তুতে দিতে হয় বা যে পরিমাণ তাপ বস্তু থেকে বর্জিত হয়, সেই পরিমাণ তাপকে ওই বস্তুর ওই অবস্থা পরিবর্তনে লিন তাপ বলে। ওকে, আর বরফ পণ্যের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এইটা টেক্সটে দেখবে দেওয়া হয়েছে, কারণ এটা একদম সরাসরি দেওয়া হয়েছে, আমি এখান থেকেই দেখাচ্ছি। এই যে বরফ পণ্যের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বা তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ বরফ সম্পূর্ণরূপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই 1 গ্রাম জলে পরিণত হবে, তাহলে সেখানে 80 ক্যালোরি তাপ দিতে হবে। ওকে, তাহলে এখানে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রিরই জল তৈরি হচ্ছে, 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জল, শুধু 80 ক্যালোরি তাপ দিতে হবে, তবেই কিন্তু বরফটা জলে পরিণত হবে। এরপরে অথবা দিয়ে 77 ডিগ্রি ফারেনহাইট মানে কত ডিগ্রি সেলসিয়াস,
এখানে তোমরা সূত্র জানো, তোমরা লিখবে যে আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। এফের বদলে 77 বসাবে, -32/9, 77 থেকে এটা বাদ দেবে, এটা হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 4, 5 9 45 হয়, কাটাকাটি করলে 5 9 45 5 হবে, তাহলে বা দেবে C/5 মানে হচ্ছে 5, তাহলে অতএব C মানে কত, 5 গুণ 5 মানে 25, তার মানে নির্ণয় উষ্ণতা কত হবে, 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপরে আমাদের এখানে যে প্রশ্ন দিয়েছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলতে কি বোঝায়, এটা ছায়া থেকে আমি তোমাদের দেখাচ্ছি, 118 পাতা। এই যে যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর একটা সমান আর বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই দুটো বলের যে কোনো একটাকে ক্রিয়া আর অন্যটাকে প্রতিক্রিয়া বলা হয়। আর নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। টেক্সটে 79 পেজে পাবে এবং ছায়ার মধ্যে 117 পাতাতে দেওয়া হয়েছে। এটা টেক্সটেই আছে, টেক্সট থেকেই লিখবে, এখানে আলাদা নতুন করে কিছু নেই। এই যে এখানে প্রথম যে লাইনটা দেওয়া হয়েছে, প্রথম লাইনটা সেটা। পরের প্রশ্ন এখানে সমতা বিধান, এগুলো আমি শিখিয়ে দিয়েছি, অনেকগুলো আমরা বারবার করেছি। দুই দিকে আমাদের পরমাণু সংখ্যা মেলাতে হয়, কার্বনের দিকে একটা, এদিকে একটা। হাইড্রোজেন 4টে, এখানে 2টো ছিল, তার জন্য সামনে 2 গুণ করলাম, তাহলে 2 দিয়ে 4 হয়ে গেল। অক্সিজেন এখানে 2টো ছিল, এখানে অক্সিজেন 2টো, আর এখানে সামনে 2 আছে, মানে এই 2টা এরো, তাহলে এদিকে 2টো অক্সিজেন, 4টে অক্সিজেন, এখানে 2টো ছিল, তাই জন্য আমরা 2 গুণ করলাম, তাহলে 2 দিয়ে 4। সমতা বিধান হয়ে যাওয়ার পর সমান চিহ্ন দেবে। এখানে দেখো সোডিয়াম আমার 2টো আছে, Na2, তাহলে 2টো করার জন্য সামনে 2 গুণ করলাম, সোডিয়াম ম্যাচ হয়ে গেল। কার্বন একটা, অক্সিজেন 3টে, এখানে 2টো আর একটা, 3টে। বাঁ দিকে হাইড্রোজেন একটা ছিল, কেমন, ডান দিকে হাইড্রোজেন 2টো, তাই জন্য 2 গুণ করলাম এখানে, তাহলে 2টো হাইড্রোজেন, ডান দিকেও 2টো হাইড্রোজেন, বাঁ দিকে 2টো Cl, এখানেও ডান দিকে 2টো Cl, সব ম্যাচ হয়ে যাওয়ার পর এখানে সমান চিহ্ন দেবে। ওকে, তীর চিহ্ন দেবে না, সমান চিহ্ন দেবে। পলিথিনের পলিমার হচ্ছে ইথিলিন, এটা থার্মোপ্লাস্টিক পলিমার, কেমন, থার্মোসেটিং নয়, এটা থার্মোপ্লাস্টিক। এরপরে এখানে বলছে যে পুকুরে মাছ চাষের সময় চুন মেশানো হয় কেন। ছায়াতে 175 পাতা বের করো, 175। এই যে দেওয়া হয়েছে, জলের মধ্যে থাকা গাছ ও অন্যান্য নানা কারণে মাছ চাষের পুকুরের জলের আম্লিকতা বেড়ে যায়। এই আম্লিকতাকে কমানোর জন্য মাছ চাষের পুকুরে চুন ব্যবহার করা হয়। নেক্সট আমাদের প্রশ্ন, এখানে 4 জায়গার প্রশ্নগুলো আমরা সলভ করব। এখানে প্রথম প্রশ্ন বলছে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আমরা এটা টেক্সট থেকে বারবার দেখিয়েছি, টেক্সট থেকেই আরও একবার দেখিয়ে দিই। প্রথম দিকে হয়তো আমি সহায়িকা থেকে দেখিয়েছিলাম। দেখো, একটা সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়, আর আরেকটা সূত্র হচ্ছে যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি প্রতিফলকের উপর আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে। কোনো আলোকরশ্মি দর্পণের সঙ্গে 20 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে, কেমন। এরকম মানে সিমিলার টাইপের একটা প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি, কেমন, একই ধরনের, শুধু ওখানে সংখ্যাটা পাল্টে দিয়েছি। তোমাদের স্কুলে যখন প্রশ্ন আসবে সেখানেও কিন্তু পাল্টে দিতে পারে, কেমন, এটা খেয়াল রাখবে যে একই প্রশ্ন যে আসবে এটা কিন্তু না, কেমন। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে কোন আলোকরশ্মি দর্পণের সাথে 20 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে। ওকে, এখানে মানে এই জিনিসটা ধরো, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এগুলো সবই লিখবে। আলোকরশ্মি দর্পণের সঙ্গে 40-এর বদলে কী করবে, 20, দর্পণের সাথে 40 ডিগ্রি কোণে 20 ডিগ্রি কোণে আপতিত হলে আপতন কোণ কত হবে। এই পুরো কোণটা, এটা অভিলম্ব, তাহলে পুরো কোণটা 90, তার মধ্যে এই জায়গাটা বলছে 20, 40-এর বদলে কি লিখবে, 20, যেহেতু আমার এখানে কত বলেছে, এখানে 20 বলেছে, দেখো এই যে 20, তাহলে পুরোটা 90 লম্ব, শুধু এই জায়গাটা 20, তাহলে এই জায়গাটা কত, এই জায়গাটার মান কত হবে, আমরা 90 বিয়োগ 20 নিয়ে করব 70, কেমন, তাহলে 70 হবে। তাহলে এটা আপতন কোণ আমরা পেয়ে যাব। এখানে আমরা বলছে প্রতিফলন কোণের মান কত হবে, তাহলে আপতন কোণ বেরোলো, যে সরাসরি লিখবে যে আমরা জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ সমান আপতন কোণ, অতএব প্রতিফলন কোণ সমান 70 ডিগ্রি। যেহেতু আপতন 70 বেরিয়েছে, তাহলে প্রতিফলনটাও 70 ডিগ্রি হবে। নিচে এতটা লেখা দরকার নেই। নেক্সট
আমাদের কোশ্চেন এখানে দেখো, এক ব্যক্তি উত্তর দিকে 4 মিটার এবং তারপর পূর্ব দিকে 3 মিটার গেলেন। উত্তর দিকে 4 মিটার গেছে, তারপর পূর্ব দিকে 3 মিটার গেছে। ওই ব্যক্তির সরণের মান নির্ণয় করো। তাহলে সরণ মানে দেখো, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে। সরণ মানে কিন্তু পুরো দূরত্ব হিসাব করব না। যদি অতিক্রান্ত দূরত্ব বলতো তাহলে 4 মিটার আর 3 মিটার নিয়ে 7 মিটার বলতাম যোগ করে। কিন্তু সরণ বের করার নিয়ম হচ্ছে প্রথমে প্রাথমিক অবস্থান যেটা ছিল আর অন্তিম অবস্থান তার মাঝে সরলরৈখিক দূরত্ব মানে এসি আমাকে বের করতে হবে। এবার খেয়াল করো, এরকমভাবে উত্তর দিকে গেছে, তারপরে পূর্ব দিকে গেছে, এখানে মাঝে যে কোণ সেটা 90 ডিগ্রি। তাহলে এই যে একটা ত্রিভুজ তৈরি হলো, সেটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, সমকোণ এটা 90 ডিগ্রি। এই যে একটা ত্রিভুজ, একটা সমকোণ, এই সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে তাকে বলে অতিভুজ। সমকোণের বিপরীত দিকে বাহুটা আছে এসি, এটা অতিভুজ। অতিভুজ বের করার জন্য পিথাগোরাস একটা সূত্র দিয়েছেন, সেটা হচ্ছে অতিভুজ সমান √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব যদি আমি এবি ধরি তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি যদি বিসি ধরি তাহলে বিসি স্কোয়ার। এবি মানে 4, তাহলে 4 স্কোয়ার, আর বিসি মানে 3 হলে 3 স্কোয়ার। 4 4 16, 3 3 9, 16 আর 9 যোগ করলে 25, 25-এর বর্গমূল 5। তার মানে এখানে ওই ব্যক্তির সরণ হয়ে গেল 5 মিটার। ওকে, এবার দেখো এখানে তোমরা যদি লিখতে চাও, এরকম ধরনের প্রশ্ন আছে, কেমন এরকম ধরনের প্রশ্ন, মানে ওই লেখাগুলো তোমরা চাইলে করতে পারো কীভাবে লিখতে হবে। এই যে এখানে যে লেখাগুলো আছে এরকমভাবে লিখতে হবে। মানে এখানে এবি আমাদের কত ছিল, এবি 4 ছিল, তাহলে এবিতে 4 লিখবে আর বিসি 3 লিখবে, ব্যক্তির সরণে এসি লিখবে। কেমন, আর ছবিটা এটা না, আমি যেটা ছবি আঁকলাম সেটা, কেমন, এসি স্কোয়ার সমান এটা করতে পারো, বা সরাসরি এসি সমান এটাকে বর্গমূল চিহ্ন করে দিতে পারো। কেমন, এটা বর্গমূল, এটা বর্গমূল, এটা বর্গমূল। কেমন, এখানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এটা 4 4 16, এটা 9, 16 আর 9 যোগ করে 25 হবে, 25-এ বর্গমূল করবে 5 হবে, তাহলে ওই ব্যক্তির সরণ 5 মিটার। ওকে, আমি যেভাবে বললাম সেটাই। এরপর এখানে কোন ধরনের বিক্রিয়া, একটা জিনিস ভেঙে দুটো বা তার থেকে বেশি জিনিস তৈরি হলে সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আর এখানে এটা সিঙ্গেল আছে, এটা কাপল আছে, এই কাপলটাকে ভেঙে কপার সালফেটটা কাপল ছিল, সেখান থেকে সালফেটটাকে জিঙ্ক নিয়ে নিল এবং কপারকে আলাদা করে প্রতিস্থাপিত করে দিল, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কেমন, সিঙ্গেলটা কাপল হয়ে গেল, কাপলটা এখানে সিঙ্গেল হয়ে গেল। বিনিময় হবে ইন্টারচেঞ্জ হবে। কেমন, তাহলে আয়রনের সঙ্গে সালফেট ছিল, সেই সালফেটটা আয়রনকে ছেড়ে এবার বেরিয়ামের কাছে চলে আসবে, দেখো। আর ক্লোরাইডটা বেরিয়ামের সঙ্গে ছিল, সেটা চলে আসবে আয়রনের কাছে, তাহলে FeCl2। ওকে, এক্সচেঞ্জ মেথড আমাদের স্কুলে আমরা সবসময় এটা দেখি। হয়তো তোমার কাছে পেন্সিল রয়েছে কিন্তু ইরেজার নেই, কেমন, পেন্সিল আছে ইরেজার নেই, তাহলে হয়তো আঁকতে গিয়ে আমাদের প্রয়োজন হচ্ছে, তাহলে ফ্রেন্ডের কাছে আমি ইরেজার নিলাম, তাহলে তুমি তোমার বন্ধুর কাছে ইরেজারটা নিলে। কেমন, তুমি তোমার বন্ধুর কাছে ইরেজারটা নিলে, আর তোমার বন্ধুর হয়তো পেন্সিল নেই, ইরেজার আছে কিন্তু পেন্সিল নেই, তাহলে তুমি একটা পেন্সিল তাকে দিলে, তাহলে ইন্টারচেঞ্জ যখন হবে, দেওয়া নেওয়া, তখন সেটা হচ্ছে বিনিময়। ওকে, নেক্সট কোশ্চেন, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষার ক্ষারক নয়। এটা 176 পাতা, 176। কেমন, এখানে লিখবে যে ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে বা নাও হতে পারে। জলে দ্রবীভূত হয় এমন ক্ষারককে ক্ষার বলে, সুতরাং ক্ষার হলো ক্ষারকের একটি বিশেষ শ্রেণী, তাই বলা যায় ক্ষারই ক্ষারক। কেমন, এবার ক্ষারক ধর আমাদের রয়েছে 10টা। এবার সেই 10টা ক্ষারকের মধ্যে দেখা গেল হয়তো 2টো ক্ষারক এমন আছে যারা জলে দ্রবীভূত হয়। কেমন, তাহলে সবগুলোকে আমি ক্ষারক বলবো, 10টাকে ক্ষারক বলবো, কিন্তু 2টো যেহেতু জলে দ্রবীভূত হচ্ছে, তাহলে সেই 2টো ক্ষারককে আমি ক্ষারও বলতে পারবো। কেমন, তাহলে সেই 2টো ক্ষারককে আমি ক্ষারও কিন্তু বলতে পারবো। ওকে, এবার যে 2টো ক্ষার পেলাম, ধর আমি এবার অনেকগুলো ক্ষার নিয়েছি, সাপোজ সেই ক্ষার নিয়েছি মানে সবই জলদ্রবীভূত হয়। যদি আমি অনেকগুলো ক্ষার নিই, হয়তো 50টা ক্ষার নিয়েছি, তাহলে 50টা ক্ষার নিয়েছি, সেই 50টা ক্ষারকে কিন্তু আমি ক্ষারক বলতে পারবো। কেমন, এবার আমি যদি 50টা ক্ষারক নিই, 50টা ক্ষারকের মধ্যে সবগুলো জলে দ্রবীভূত নাও হতে পারে, শুধুমাত্র যে ক্ষারকগুলো জলে দ্রবীভূত হয় শুধুমাত্র সেই ক্ষারকগুলোকে আমি ক্ষার বলবো। ওকে, তাহলে তাই জলে দ্রবীভূত হয় না এমন ক্ষারককে কিন্তু ক্ষার বলা যায় না, তাই সব ক্ষারক ক্ষার নয়। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ফেরিক হাইড্রোক্সাইড হলো ক্ষারক, এ দুটো হচ্ছে ক্ষারক। এবার দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডটা জলে দ্রবীভূত হয়, তাই জন্য এই ক্ষারকটাকে আমি ক্ষারকও বলতে পারবো বা ক্ষারও বলতে পারবো। কিন্তু এই ফেরিক হাইড্রোক্সাইড এই যে ক্ষারকটা, সেটা জলে দ্রবীভূত হয় না, তাই জন্য একে শুধু ক্ষারক বলবো, একে আমরা ক্ষার বলতে পারবো না। ওকে, পরের প্রশ্ন এখানে
দেখো কোনো কাঁচের মধ্যে কোনো ধাতব অক্সাইডের উপস্থিতির জন্য এদের রং হলুদ, নীল বা সবুজ হয়। এগুলো টেক্সটে দেখো দেওয়া হয়েছে। 135 পাতা যদি আমরা বের করি, 135, এই যে আয়রন অক্সাইডের জন্য হলুদ, কোবাল্ট অক্সাইডের নীল, ক্রোমিয়াম অক্সাইডের জন্য সবুজ। এরপরে নেক্সট আমরা পেজে চলে যাব। দেখো লাইফ সায়েন্সের পার্ট আমাদের এবার কোলাজেন প্রোটিন, লিগামেন্ট, মানে এখানে কোলাজেন প্রোটিন যেখানে থাকে লিগামেন্টে থাকে। দাঁত, হাড়ের গঠন স্বাভাবিক রাখে ভিটামিন ডি। অ্যানিমিয়া, এটা আয়রন অভাবে হয়। 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে পূর্ব হিমালয় আছে, পশ্চিম হিমালয় কিন্তু নেই। কেমন, এগুলো আছে আর পূর্ব হিমালয় আছে। বিশ্ব উষ্ণায়ন, কার্বন ডাইঅক্সাইড, আফ্রিকা থেকে আনা এটা তেলাপিয়া। ফাইলেরিয়া রোগ ছড়ায় কিউলেক্স মশকি। পারদের জন্য মিনামাটা রোগ হয়। মশাবাহিত রোগ প্রমাণ করেছিল ম্যালেরিয়া, সেটা হচ্ছে রোনাল্ড রস। 2 থেকে প্রশ্ন, কোন খনিজ মৌলের অভাবে গয়টার হয়? আয়োডিন। বাদামি রঙের যে ক্ষতিকারক রং চকলেটের মধ্যে থাকে সেটা হচ্ছে ক্যারামেল। অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুকের প্রধান খাদ্য ইউক্যালিপটাস গাছের পাতা। কুইনাইন, এটা সিনকোনা গাছের ছালতে পাওয়া যায়। ওআরএস এর পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। আর হুয়ের পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 3 থেকে প্রশ্ন, মানুষের শরীরে যদি অতিরিক্ত প্রোটিন, লিপিড জমা হয় তাহলে কী কী ঘটতে পারে? আমরা প্রথমে দেখব প্রোটিন। যদি অতিরিক্ত প্রোটিন জমা হয় তাহলে বাত, কিডনি স্টোন, অন্যান্য সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। আর অতিরিক্ত যদি লিপিড শরীরে জমা হয় তাহলে শরীরে অতিরিক্ত লিপিড জমা হলে হৃৎপিণ্ড, রক্তনালী ও যকৃতে নানা সমস্যা তৈরি হয়। এরপরে জল এবং ফ্যাটের দ্রব্য কি ভিটামিনগুলোর নাম। জলের দ্রব্য হচ্ছে বি কমপ্লেক্স এবং সি, আর তেলে বা ফ্যাটের দ্রব্য হচ্ছে এডিইকে। নেক্সট প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের ফলাফল কি হতে পারে তা উল্লেখ করো। বিশ্ব উষ্ণায়নের ফলাফল আমরা এই প্রশ্নটা হয়তো পেয়েছি, খুব বেশিবার পাইনি কিন্তু আমরা পেয়েছি। কেমন, বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি হতে পারে? এই যে ফলাফল আমাদের দিয়েছে 323 পাতা। কেমন, 323 পাতাতে দিয়েছে। এই যে বরফ গলা জলের পরিমাণ ক্রমশ বাড়বে, যার ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা বাড়বে। সমুদ্রের নিকটবর্তী অঞ্চল বা নিচু অঞ্চল যেগুলো, সেগুলো জলের তলে তলিয়ে যাবে। বায়ুমণ্ডলের চাপের পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা এগুলো সৃষ্টি হবে। মরুভূমি প্রসারিত হবে, বনাঞ্চল সংকুচিত হবে। কেমন, ভূগর্ভস্থ জল দূষিত হবে, এরকমভাবে লিখবে। কেমন, আমাদের এখানে নম্বর দিয়েছে 2 নম্বর, 3-4 পয়েন্ট, 3টে পয়েন্ট লিখলেও হয়ে যাবে। ওকে, বায়ুবাহিত একটা রোগ যক্ষা লিখবে, জলবাহিত লিখবে কলেরা। এরপর 4 দিকে প্রশ্নগুলো দেখবো আমরা। এখানে প্রথম প্রশ্ন, খাদ্যতন্তু কাকে বলে? ওকে, আর ফাইটোকেমিক্যালসে কী কী রাসায়নিক যৌগ থাকে? না তো ক্যারোটিনয়েডস থাকে, ফ্ল্যাভোনয়েডস থাকে। কেমন, আর এইটার সংজ্ঞাটা খাদ্যতন্তু, কেমন 228 পাতাতে আমরা খাদ্যতন্তুর সংজ্ঞা পাবো। খাদ্যের যে অংশ মানবদেহে হজম হয় না, বরং মলরূপে দেহ থেকে বেরিয়ে যায়, খাদ্যের সে অপাচ্য অংশকে খাদ্যতন্তু বা রাফেজ বলে। রাফেজ বা খাদ্যতন্তু সাধারণত সেলুলোজ বা পেকটিন জাতীয় পদার্থ। পরের প্রশ্ন, পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণ। অনেকগুলো কারণ আছে, টেক্সটেও খুব সুন্দর করে দেওয়া হয়েছে, কিন্তু অনেকে হয়তো টেক্সট থেকে পারবে না, সেখানে বড় বড় করে পয়েন্ট দেওয়া হয়েছে, তাই না? তাই জন্য এখান থেকে লিখবে। আমাদের 3 নম্বরের জন্য 3টে বা 4টে পয়েন্ট, এখানে 4টে পয়েন্ট, প্রথম 4টে পয়েন্ট লিখে দেবে। কেমন, এখানে এটা বারবার বলেছি আমি, বারবার আর বলছি না এখানে। ওকে, পরের প্রশ্ন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেমন, সাজেশনের ক্লাস যারা এখন অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু আইডিয়া চলে আসবে যে 3rd টার্মে এবার তোমাদের কোন কোন প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা আসার চান্স বেশি রয়েছে। কেমন, খাদ্যজাল, অনেকগুলো খাদ্য শৃঙ্খলা একসঙ্গে পরস্পর যুক্ত হয়ে যে জালের মতো গঠন তৈরি করতে খাদ্যজাল বলে। আর এটা একটা উদাহরণ দিয়েছে, বইও উদাহরণ দেওয়া হয়েছে, বা এটাও করতে পারো। ওকে, আর নেক্সট এখানে প্রশ্ন, শেষ প্রশ্ন, একটা উপকারী ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস, একটা উপকারী ছত্রাক ইস্ট, কালাজ্বর কে ছড়ায়? না তো বালি মাছি। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 16 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।